2015 সাল থেকে এখানে প্র্যাকটিস করছি। এবার যদি আমাকে ইলেকশন করতে দেয়া হতো, আমি খ্রিস্টান কমিউনিটি থেকে এবার আমি একজন প্রার্থী হতাম প্রথম, যে কিনা সুপ্রিম কোর্ট বার ইলেকশনে এবার প্রথমবারের মতো নমিনেশন চেয়েছে। এখন আমাকে এবার করতে দেয়া হলো না। আই উড হ্যাভ বিন দ্য ফার্স্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য খ্রিস্টান কমিউনিটি। যখন আমাকে এটা দেয়া হলো না, তখন কি আমরা আসলেই বলতে পারি যে আমাদের দেশ একটা অসাম্প্রদায়িক দেশ? এখানে আমাদের আরও একজন ক্যান্ডিডেট ছিল যে ট্রাইবাল, অন্য বুদ্ধিস্ট ধর্মের, তাকেও করতে দেওয়া হলো না। তাহলে তো আমাদের এই কোয়েশ্চেনটা রেইজই করে যে আমাদের দেশটা আসলে সাম্প্রদায়িক কিনা। যেখানে আমরা লয়াররা আমাদের নিজেদের উপর জাস্টিস প্রোভাইড করতে পারছি না, সেখানে কি আমরা বলতে পারি যে আমরা সোসাইটিকে, একটা সুপ্রিম কোর্ট, এটা হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, সেখানে কি আমরা বলতে পারি যে এখানে আমরা অন্যদেরকে, আমরা সোসাইটি অ্যাট লার্জকে আমরা জাস্টিস প্রোভাইড করতে পারবো? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আগামী 13 এবং 14 তারিখে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। এই নির্বাচনে বহু প্রার্থী অংশগ্রহণ করেছে, তার মধ্যে 40 জন প্রার্থীর নাকি তারা বাদ দিয়েছে। বাদ যে দিয়েছে তাও তারা বলেনি, তারা শুধু বলেছে যারা যারা ক্যান্ডিডেট তাদের ভ্যালিড মনে হয়েছে তাদের নাম তারা বলছে, কিন্তু কোনো স্পেসিফিক গ্রাউন্ড আমাদের বলেনি যে এই গ্রাউন্ডে আপনাদেরকে আমরা বাদ দিলাম। যদিও তারা পরবর্তীতে কিছু প্রেস কনফারেন্স করেছে। আমি একটু আপনাদেরকে একটা কথা বলি যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন সবসময় নির্দলীয় হয় এবং এটা আমাদের গঠনতন্ত্রেও বলে। দলীয় নির্বাচন হয় না, এখানে কোনো মার্কা থাকে না। এখানে মার্কাটা হচ্ছে আমাদের প্রতিটা প্রার্থীর ছবি, অর্থাৎ যে ছবি নিয়ে যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে দেখে মানুষ ভোট দিবে। সেখানে সুপ্রিম কোর্টের ইতিহাসের এই 70-75 বছরের ইতিহাসে এই প্রথম তারা একটি নিরপেক্ষ নির্বাচন না করে একদলীয় নির্বাচন করছে। আমি মনে করি যে অবস্থায় তারা চলে গেছে, নির্বাচন করে বাড়ির সদস্যদের কোটি কোটি টাকা নষ্ট না করে, লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে তারা নিজেদের নাম ঘোষণা করে দিলেই পারে, যেহেতু তারা এখন ক্ষমতায় আছে। বহু প্রার্থী অংশগ্রহণ করেছে, তার মধ্যে 40 জন প্রার্থীর নাকি তারা বাদ দিয়েছে। বাদ যে দিয়েছে তাও তারা বলেনি, তারা শুধু বলেছে যারা যারা ক্যান্ডিডেট তাদের ভ্যালিড মনে হয়েছে তাদের নাম তারা বলছে, কিন্তু কোনো স্পেসিফিক গ্রাউন্ড আমাদের বলেনি যে এই গ্রাউন্ডে আপনাদেরকে আমরা বাদ দিলাম। যদিও তারা পরবর্তীতে কিছু প্রেস কনফারেন্স করেছে। আমি একটু আপনাদেরকে একটা কথা বলি যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন সবসময় নির্দলীয় হয় এবং এটা আমাদের গঠনতন্ত্রেও বলে। দলীয় নির্বাচন হয় না, এখানে কোনো মার্কা থাকে না। এখানে মার্কাটা হচ্ছে আমাদের প্রতিটা প্রার্থীর ছবি, অর্থাৎ যে ছবি নিয়ে যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে দেখে মানুষ ভোট দিবে। সেখানে সুপ্রিম কোর্টের ইতিহাসের এই 70-75 বছরের ইতিহাসে এই প্রথম তারা একটি নিরপেক্ষ নির্বাচন না করে একদলীয় নির্বাচন করছে। আমি মনে করি যে অবস্থায় তারা চলে গেছে, নির্বাচন করে বাড়ির সদস্যদের কোটি কোটি টাকা নষ্ট না করে, লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে তারা নিজেদের নাম ঘোষণা করে দিলেই পারে, যেহেতু তারা এখন ক্ষমতায় আছে। এখানে উল্লেখ্য যে মাত্র 43 জনের মতো প্রার্থী যারা নির্দলীয় এবং নিরপেক্ষভাবে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের সবার নাম নাকি তারা উচ্চারণ করে নাই। কেন করে নাই তাও বলেনি। যা কিছু ঘটছে এখন সব অবৈধ ঘটছে, অনৈতিক ঘটছে, যেটা আশা করা যায় না। স্বাধীনতার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন দেশের সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের আইনজীবীরা যদি বিচার না পায় তাহলে তারা জনগণের জন্য কি বিচার এনে দেবে আমি ঠিক জানি না। এরা যারা এখানে আলোচনায় করছে আমাদের সঙ্গে, আপনি আমাদের পাশে ডানে বানে অন্যান্য প্রার্থীরা আছে, নীলু আছে, আমাদের উপমা আছে, তারাও আপনাদের সঙ্গে আপনাদের ব্রিফ করবে। আমি এক লাইনে বলে শেষ করে দিচ্ছি যে এটা অবৈধ, এটা অন্যায় এবং এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না যে নির্দলীয় ইলেকশন তারা করতে দিবে না এবং কোনো কারণ ছাড়া। কোনো দলীয় নির্বাচন করার কোনো এখতিয়ারই নাই। গঠনতন্ত্রে বলা আছে প্যানেলও দেওয়া যাবে না। তারা প্রচার চালাচ্ছে নীল প্যানেল, নীল প্যানেল, নীল প্যানেল বলে, এবং প্রকাশ্যে। আগে সাদা প্যানেল, নীল প্যানেল বলে যে প্যানেলগুলো হয়তো একটু গোপনে রাকসাকে তারা গোপনে করতো যে এটা সাদা প্যানেল দেয়। এখন তারা আর কোনো কিছু মানছে না, তারা নীল প্যানেলের পক্ষে আন্দোলন করতেছে, নীল প্যানেল নীল প্যানেল করে মিছিল করতেছে। তো আমি মনে করি এই সুপ্রিম কোর্টের এই অবৈধ ইলেকশন বন্ধ হওয়া উচিত এবং যারা যারা প্রার্থী এখানে নির্দলীয়ভাবে প্রার্থীরা নমিনেশন পেপার সাবমিট করছে তাদের সবার ইলেকশন করতে দেওয়া উচিত। ইলেকশন করার 3টি শর্ত। একটি হচ্ছে তাকে এইবারের মেম্বার হতে হবে, যারা তাকে সাপোর্ট করবে এবং তাকে নমিনেট করবে সবার একটা এইবারের মেম্বারশিপ থাকতে হবে এবং বেতন ক্লিয়ার থাকতে হবে। এর বাইরে আর কিছু নাই। মাহবুদ্দিন খোকন ছিল 7 বার সেক্রেটারি, 2 বার সদস্য, 2 বার সভাপতি। রুহুল কুদ্দুস কাজল ছিল 2 বার সেক্রেটারি।
বাদল ভাই যিনি ওনাদের এখন আইন বিষয়ক সেক্রেটারি হয়েছে, তিনিও ছিলেন 2 বছর। তারা সবাই ফেসিস্ট যুগের সভাপতি সেক্রেটারি ছিল। ফেসিস্ট যুগের সময় সভাপতি সেক্রেটারি যারা ছিল তারা কি ফেসিস্ট না? তাহলে তারাও তো ফেসিস্ট, যদি তারা ফেসিস্ট যুগের সভাপতি সেক্রেটারি হয়ে থাকে। এখানে ফেসিস্ট বা আনফেসিস্ট বলে কোনো কথা নাই। এখানে সবাই আমরা এই দেশের মেম্বার। কেউ কোনো আমাদের এবারে যে ইলেকশন তারা দিচ্ছে না, এটা আনহার্ড অফ। আমি মনে করি যে এই ইলেকশন, আমি এখনো পর্যন্ত বলতে রাজি না যে তারা আমাকে ইলেকশন করতে দিবে না। আমি বিশ্বাস করি যে তারা আমাদের নাম ব্যালট পেপারে রাখবে। মনে রাখবেন, এই সুপ্রিম কোর্টে যদি তারা আমাদেরকে ইলেকশন করতে না দেয়, জাতিগতভাবে এইটাই তাদের জন্য বড় ভুল হবে। বর্তমান সরকারের বর্তমান সরকার যদি এদেরকে উৎসাহিত না করে যে আমাদেরকে ইলেকশন করতে দেওয়া হোক। এই সুপ্রিম কোর্ট বারের 2টি ইতিহাস আমি আপনাদেরকে ছোট করে স্মরণ করে দিই। একবারে এই সুপ্রিম কোর্টের বারে একটা তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে একটি রুল ইস্যু করতে যাচ্ছিল একটি বেঞ্চ। এই রুল ইস্যু করা বেঞ্চ আওলাদ আলী বিশ্বাস আছে, আওলাদ আলীর সঙ্গে সেদিন ভেঙে দেওয়া হয় রুল ইস্যু করার আগে। সেদিন আমি বলেছিলাম যে সরকারের দিন পতন হবে। এই সরকারের আমলে একবার আমি যেটা বলবো, অনেকে পছন্দ নাও করতে পারে, যখন জাস্টিস সিনহা বাবুকে এই কোর্ট থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি মনে করি এখনও তখনই ওই সরকারেরও ভিত নড়ে গেছে। আর আজকে সুপ্রিম কোর্টে সাধারণ মেম্বারদেরকে সাধারণভাবে ইলেকশন করতে না দেওয়ার কারণে